জীবন রথের চালক প্রভু, তোমায় নমস্কার। কোটি নমস্কার প্রভু, তোমায় নমস্কার, তোমায় নমস্কার। ঠাকুরের রাতুল চরণ শতকোটি প্রণাম। ঠাকুর বাড়ির সকলে রাতুল চরণ শতকোটি প্রণাম জানিয়ে এই ভারতীয় সৎসঙ্গে যারা যোগদান করেছেন বা যোগদান করেন সকলকে আনন্দিত জয়গুরু এবং সকলের মঙ্গল কামনা করি ঠাকুরের রাতুল চরণে। খুব সুন্দর। তা আমাকে দেবব্রত সাহাদা ফোন করছিলেন, তা আমি একটা মানে ইষ্টপ্রভু শুনছিলাম, আমাদের সদ্য সুবার্তা ছেড়ে উঠতে পারছিলাম না। মানে বলার থেকেও আমরা শুনে এই যে সমৃদ্ধ হচ্ছি, এই শুনে সমৃদ্ধ হওয়া আমরা অনেক কিছু জানতাম না। আমরা এই যে ভার্চুয়াল অনলাইন সৎসঙ্গ, এর থেকে কিন্তু অনেক সমৃদ্ধ হচ্ছি। কত বাণী, কত গান, তার সঙ্গে সঙ্গে ইষ্টপ্রসঙ্গ ঠাকুরের সম্বন্ধে শুনছি এবং জানছি। তার সঙ্গে সঙ্গে আমরাও কিছু বলার চেষ্টা করছি। ঠাকুরের সম্বন্ধে বলতে গেলে কতটুকুই বা জানি, কি বা জানি, আর যেগুলো জানি সেগুলো করতে গিয়ে অনেক ভুল হয়ে যায়। তা আমরা চেষ্টা করি যে এই ভুলগুলো মানে শুধরানো বা সংশোধন করে সেই পথে থেকে চলতে পারি। কিন্তু কতটুকু আর চলতে পারি? আমরা যখনই চলি মনে হয় যেন তাই তো এটা ভুল হয়ে গেল। তো যাই হোক, আমরা ঠাকুরের চরণে এই যে স্থান পেয়েছি, এটা আমাদের পরম সৌভাগ্যের ব্যাপার। যখন আমরা ঠাকুর ধরে চলতাম না, ঠাকুরকে পাইনি, তখন কি হতো, জীবনটা এলোমেলো ভাবে চলতাম। মানে কি করছি কি করছি না, কোনটা ভালো কোনটা খারাপ, কি করলে ভালো হবে, সেগুলা মানে উপলব্ধি করতে পারতাম না। কিন্তু এখন কিছুটা কিছুটা বুঝতে পারছি যে এইভাবে চলতে হবে। তিনি আমাদের মাথার উপরে আছেন। আমরা দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে এই যে ঠাকুরের পঞ্চনীতি, যজন যাজন ইষ্টবিধি সস্তরী সদাচার, আস্তে আস্তে করে এই নিজেদের জীবনের মধ্যে যজন আমরা কি করছি, যাজন সেটা আমরা সকলের কাছে প্রকাশ করা বা ঠাকুরের সম্বন্ধে বলা। তারপরে ইষ্টবিধি, এই যে ইষ্টবিধি, এই ইষ্টবিধিটা হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে ওই ইষ্টবিধি করে নেওয়া 24 ঘন্টা আমরা যে কি মানে কিভাবে থাকি আর ঠাকুর যে কিভাবে করে নেন, প্রতিদিন প্রতিনিয়ত আমরা এই মানে উপলব্ধি করছি। এবার আমার জীবনে করছি এবং যারা করছেন তারাও উপলব্ধি করছেন। তা এইভাবে আমরা এগিয়ে চলতে চলতে চেষ্টা করছি যে ঠাকুরকে পেয়ে আমরা কতটা উন্নত হতে পারবো আর কতটুকুই বা পেরেছি। এইভাবে আমরা ঠাকুরকে নিয়ে চলছি। ঠাকুরের এই পঞ্চনীতি পালন করা মানে কি যে আনন্দের। আর আমরা যখন এই ষষ্ঠরে নিয়ে উপলব্ধি করেছি যে সবগুলোই যেন ঠিক ঠিক করে রেখেছে। তো আমার এই দীক্ষা নেওয়া, আমি কি পেয়েছি? আমি দীক্ষা নিয়েছিলাম প্রায় 25 বছর আগে, কিন্তু তখন আমি কিছুই করতে পারিনি। এই 5 বছর মানে মন্দিরে যাওয়া আসা, তার সঙ্গে সঙ্গে অনলাইন সৎসঙ্গে যোগদান করে দেখছি যে খুব সুন্দর। আজকেও প্রথম থেকে খুব সুন্দর সুন্দর গান, বাড়ি পাঠ, প্রার্থনা হয়েছে, বাড়ি পাঠ হয়েছে, নামদেন হয়েছে, তার সঙ্গে সঙ্গে গানগুলো। তা আমি ওই গানের সময় থেকে যুক্ত হলাম, শুনলাম। তার সঙ্গে সঙ্গে আমার রবীন ভাই এই যে একসঙ্গে এইভাবে যুক্ত হয়ে থাকা, ঠাকুর তো এটা চাচ্ছেন, আচার্যদের তো গরম পুজোর আচার্যদের তাই চাচ্ছেন যে আমরা ফ্যামিলি যারা সবাই একসঙ্গে যুক্ত হয়ে গেল। তো কত সুন্দর ভাবে কীর্তন, খুব ভালো লাগছিল যে জীবন রথের চালক যা না জীবন না কই আজ এসেছেন তোদের দুয়ারে। কি সুন্দর! এই যে শুনে সমৃদ্ধ, শুনে যে মানে মনের আনন্দ। ঠাকুর তো এইভাবে আনন্দ থাকতেন। আচার্য তো আমরা পরম পূজ্যপাদ আচার্য তাই বলছেন। এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। এবারে বলি আমার জীবনের কথা। আমি 25 বছর আগে দীক্ষা নিয়েছিলাম, কিন্তু সেই সময় কিছুই করতে পারিনি, শিক্ষকতার জীবন ছিলাম। এই 5 বছর আস্তে আস্তে উপলব্ধি করি যে কিভাবে মানে ঠাকুরকে নিয়ে চললে কত আনন্দে থাকা যায়, কিভাবে চলা যায়। আমার জীবনে প্রতিনিয়ত আমি দেখি যে কত যে ঘটনা ঘটছে তার কোনো ইয়ত্তা নেই। তো সেই 2018 সালে আমার এটা চরম মুহূর্ত। মানে ঠাকুরের দীক্ষাটা নেওয়ার ঠিকই ছিল, কিন্তু এই ঠাকুর মন্দিরে যাওয়া বা এই ঠাকুরের সম্বন্ধে
থেকে মানে কিভাবে আমরা আনন্দে থাকতে পারি সেটা উপলব্ধি করেছি। 2018 সালের সেই চরম মুহূর্ত, হঠাৎ করে দেখা গেল যে আমার বাড়িতে চরম বিপর্যয় এলো, এই আমার মেয়ের হয়ে গেল পেট টিউমার। তো সেই অবস্থা থেকে কি করব কি নাই, কি করব কি নাই, হঠাৎ করে আমার রাস্তায় গুরু ভাইয়ের সঙ্গে দেখা। তিনি বললেন, জি মাস্টারমশাই কেমন আছেন? তখন আমি বললাম যে আরে তাহলে তাদের ঠাকুরের দীক্ষিত, আপনি স্থগিতটা ঠিক করেন তো? আমি হ্যাঁ স্থগিত করি, প্রার্থনা করি, তবে মন্দির মন্দিরে যেতে পারি না, আর যাইনি এতদিন, খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। বলে না, ওই যে আপনি ঠাকুর ধরে আছেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে, আর আপনি মন্দিরে যাতায়াত করুন আর প্রার্থনাটা ঠিক করুন। আমি আপনার কাছে শুনে সঙ্গে সঙ্গে গেলাম মন্দিরে। বললি যে এরকম ভাবে আপনার মেয়ের তো ইয়েছে, একবার একটু দেওঘরে যান। তা আমি দেওঘর গেলাম। দেওঘর গিয়ে আমার তখন ছিলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা ছিলেন আচার্যদেব, যে আমি একটু নিবেদন করব, এই মনটা হলো। মানে আমি জানালাম যে আমি একটু নিবেদন করব। তখন আমার পরম পূজ্যপাদ বর্তমান আচার্যদেব ছিলেন না, বাইরে ছিলেন। পরম পূজ্যপাদ দাদার ছোট ছেলে বিঙ্কিদা, পরম পূজ্যপাদ বিঙ্কিদা ছিলেন। বিঙ্কিদার কাছে গেলাম, বিঙ্কিদাকে বললাম যে এরকম ভাবে আমি একটু নিবেদন করবো। বলে ঠিক আছে, সন্ধ্যা 7টা আমি চলে আসলাম। তার আগের ঘটনা, আমি যেহেতু ঠাকুরের চরণাশ্রিত, আমি গেছিলাম ব্যাঙ্গালোরে চিকিৎসা করতে, ব্যাঙ্গালোর নিমহাংসে। সেখানে গিয়ে এত বড় একটা সেখানে করে এসে আস্তে 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 করে এগিয়ে যাচ্ছিলাম। বললাম যে চিকিৎসা তো হয়েছে, তবে এখন যাতে মেয়ে ভালো থাকে। বললেন হ্যাঁ আপনি তো ডাক্তারি চিকিৎসা করেছেন, তাহলে ডাক্তারি চিকিৎসার সঙ্গে সঙ্গে আপনি ঠাকুর ধরেছেন, ঠাকুরের আশীর্বাদ রইল। হাত তুলে আশীর্বাদ করে দিলেন যে ঠিক আছে। এই যে পরম পাওয়া, এই যে আমরা দেওঘরের সঙ্গে যুক্ত থেকে কত কিছু শান্তি। এবারে কিছু কিছু আমাদের ক্ষেত্রে হয়তো ভুল হয়ে যায় মানে অজান্তে হয়ে যায়। আমরা কি করি, আমরা হয়তো একটা কিছু জিনিস জানলাম কিন্তু সঠিকভাবে জানলাম না, সঠিকভাবে না জেনে এগিয়ে যাওয়া, তাহলে কি হয় সেই ভুলটা হয়ে যায়। কিংবা ইষ্টবিধিটা আমরা যে ব্রাহ্ম মুহূর্তে না করে, দেখা গেল যে হয়তো বেলা 10টার সময় কিংবা চান করে, তখন ঠিক আছে ইষ্টবিধিটা করে দিই। তো যে যখন পাচ্ছি করছি, সেই জ্ঞানগুলো যদি আমার না আসে, ব্রাহ্ম মুহূর্তে করে দিলে 24 ঘন্টা। ঠাকুর বলছেন যে দীক্ষা যেমন এক্ষুনি নেই, সেটা ইষ্টবিধিটা ওই সময় করে দিলে তারপরের থেকে যে কাজগুলো একেবারে মানে ঠিক হয়ে যায়। আর যেটা হওয়ার নয়, যেটা বাধা করবে সেটা জানতে হবে যে ঠাকুর বাধা, মানে ঠাকুরের বাধা এসেছে, মানে এটা কিছু অসুবিধা আছে। এরকম আমি অনেক উপলব্ধি করেছি। আমি একটা ঘটনা বলি, আমি গতবারে যখন এই কলকাতার ছেলে বৌমা থাকে, আসছি, সঙ্গে আমার বাড়ির মাও আছে। তা আমি সামনে ব্যাগটা নিয়ে বেরিয়ে মানে আসছি, একটা বড় ব্যাগ ছিল মুড়ির ব্যাগ, ওটা নিয়ে আসছি, পিছনে বাড়ির মা আসছে। আস্তে আস্তে এসেছি, এসে এসি বাসে উঠেছি। বলে হাই তোমার তো ব্যাগ কেটে দিয়েছি, এ কি গো ব্যাগ যে কাটা? বলে হায় আমার সব নিয়ে এলো, আমার সব নিল। আমি কিন্তু মনে মনে ঠাকুরের বীজ মন্ত্র জপ করে যাচ্ছি, যে যা হয়েছে হয়ে তো গেছে, আমি হয়তো হাউতাস করি কি হবে, তুমি ব্যাগটা দেখো কি নিয়েছে কি গেছে আর কি করবে, কিছু তো করার নেই। ওটা মানে খুব হোপলেস হয়ে গেছে। আমি কিন্তু ঠাকুরের নাম করেছি, যেহেতু ঠাকুর আমার মাথার উপরে আছে, ঠাকুরকে বিশ্বাস করি, ভক্তি করি, যে ঠাকুর তার যেটা তোমার মঙ্গল বা যেটা আমার হয়েছে হয়ে গেছে। তো এই করতে করতে ঠিক 2-3 মিনিটের মধ্যে একটা ফোন আসলো। ফোনে এসে বলছে দাদা, না মা, মায়ের ফোনটা পেয়েছে, ওর মধ্যে কিছু মানে ওই ব্যাগের সঙ্গে আরেকটা ব্যাগ ছিল, মানে মানি ব্যাগ, তার ভেতরে আবার একটা ব্যাগ ছিল, ওই ব্যাগের নির্দিষ্ট কাগজপত্র, ওই ভোটার কার্ড, তারপরে স্বাস্থ্য কার্ড ইত্যাদি ছিল, প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, সেই ব্যাগটা তার ভেতরে ছিল। তো ওই ব্যাগটা একজন পেয়েছে, বললো যে আপনাদের একটা ব্যাগ পেয়েছি, আপনারা এখানে আসুন, বাড়ির মাকে বলছে। তারপরে দাও ফোনটা আমাকে দাও, ফোনটা দিল, দিয়ে বললে 219 নম্বরে চলে আসুন। আমি তো বুঝতে পারছি না 219 নম্বর আবার কোথায় রে বাবা, এই হাওড়ার মতো জায়গা, ঠাকুর কিভাবে পথ দেখাচ্ছেন। তারপরে চলো চলো চলো, প্ল্যাটফর্মে যেহেতু আমাদের কেটেছে, ওইখানে যে চিন্তায় হয়েছে, চলো ওইখানে যাই। তো গিয়ে দেখলাম যে না, যে কোনো লোককে তো বলা যাবে না, পুলিশকে বললাম, দাদা এরকম আমাদের একটা বিপদ হয়ে গেছে, একটা ফোন বারবার আসছে যে এরকম ভাবে কি, ওরা বলছে ব্যাগটা পেয়েছি কিন্তু আমরা বুঝতে পারছি না, আপনারা বলুন কি করবো। হ্যাঁ ওখানে যাবেন না, থামুন, আবার কোনো ডক্টর করে যাবেন, আপনি এক কাজ করুন, ওই জিআরপিএফ থানায় যান, জিআরপিএফ থানায় গিয়ে আপনি ওইখানে আপনার জানান। তাহলে জিআরপিএফ থানাটা কোথায়?
তখন বললো যে ওই যে ওইদিকে আমার বাড়ি দিকে। তার বাড়ির মা বললো একটু দেখিয়ে দেন না দাদা, একটু দেখিয়ে দেন না। তখন তো হুগলি, তখন একজন পুলিশকে পাঠালেন, আমরা সেই থানায় গিয়ে পৌঁছালাম। থানায় গিয়ে পৌঁছে তখন বললাম যে দেখুন দাদা এরকম হয়েছে, সিকিউরিটি গার্ডকে বললাম থামুন, ওইবার বাড়িতে যাচ্ছে বলে ওনাদের 1 নম্বর লাইন, আগে ওনাদেরটা হোক তারপরে আপনার। তারপরে যখন ঘটনাটা বললেন যে দেখুন দাদা একটা ফোন আসছে, এই ফোনটা কি কারণ আমরা ঠিক বুঝতে পারছেন। তখন বলছেন ফোনটা ধরিয়ে আমাকে দেন। তখন বলে এই আপনি কে বলছেন? না আমি একজন 219 নম্বর থেকে বলছি, ওনাদের একটা ব্যাগ পাওয়া গেছে, আপনারা আসুন। বলে আপনি কে বলছেন? তাহলে আপনি আমি জিআরপিএফ এর পুলিশ। বলে ও সঠিক কথা বলছেন তো, ঠিক আছে পাঠাচ্ছি। বলে আমি সেখানে গেলাম, গিয়ে প্রায় 1 ঘন্টা খোঁজাখুঁজি করে যে ব্যাগটা ওনারা দিলেন তাতে ছিল কাগজপত্র। কাগজপত্র বলবেন না আমরা 1 ঘন্টা অপেক্ষা করছি দাদা, আর এরকম দেখুন আপনার কত ওই কাগজগুলো বের করতে গেলে কত কি কষ্ট হতো, সেই জন্য আমরা অপেক্ষা করছি। একটা বাসের কন্ডাক্টর ওই 219 নম্বরে, তার কাছে নিলাম, নিয়ে বলছে দেখুন আমরা সব আছে তো। আমরা দাদা সব তো আছে, কাগজপত্র আছে, কিন্তু টাকাগুলো কোথায়? বলে আরে টাকার ব্যাগ তো আমি পাইনি, টাকার ব্যাগ টাকাটা পেলে তো দিয়ে দিতাম। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি বুঝতে পারছি যে আসলে ছিনতাইকারী ওই ব্যাগটা মানে মানি ব্যাগটা নিয়ে চলে গেছে, ওই ব্যাগটা ফেলে দিয়ে গেছে, আপনি সেটা পেয়েছেন, যাই হোক এটা যে দিলেন অনেক উপকার হলো। আবার সেই পুলিশ থানায় গেলাম, পুলিশ কাছে গিয়ে জানালাম এই হয়েছে। বলছে যাক দাদা আমাকে কাগজপত্রগুলো পেয়ে যান, আর যাই হোক মানে কিন্তু ওই ব্যাগের মধ্যে আমার অনেক কিছু ছিল, আরো কিছু ছিল, এই আরো আধার কার্ড ছিল, তারপর আরো অন্য মানি ব্যাগে আরো টাকা ছিল, এরকম করে সেই জিনিসপত্র কিন্তু মানে চিন্তায় হয়নি ওই একটা ব্যাগের মধ্যে। আমার ঠাকুর যদি আছেন বলেই আমার মনে হয় যে বিপদটা ওই যে আমরা বলি না যে বিপদ হবে, কিন্তু বিপদটা একটু ছোট্ট করে দেবে। তো সে তার উপর দিকে হলো। তারপরে মাকে বললো যে ঠিক আছে তোমার ওটা না 2000 টাকা ছিল, যাই হোক 2000 টাকা গেছে, তার কি হচ্ছে হচ্ছে না করে ঠাকুর যা করেছে ঠিকই আছে, তোমার অন্যান্য জিনিসগুলো তো বেঁচে গেছে। তো এইভাবে ঠাকুর আমাদের রক্ষা করেন। তারপরে আস্তে আস্তে এলাম, এসে আর ছেলের বৌমাকে বললাম যে এই ঘটনা ঘটেছিল। দেখো ঠাকুর আমার সঙ্গে, এই যে ঠাকুরকে সকালবেলা স্থবিতি করেছি, সকালবেলা ষষ্ঠী করেছি, সকালবেলা তাকে ডেকে বেরিয়েছি, তার প্রার্থনা করেছি, সমস্ত কিছু করে বেরিয়েছি, তিনি সঙ্গে ছিলেন। মানে নাহলে কিন্তু এটা অনেক কিছু বিপদ হতে পারত। যাই হোক এরকম ভাবে আমাদের বিপদ গুলো নিয়ে এরকম ভাবে ওই ছেলে মেয়ের চিকিৎসা, ছেলের চিকিৎসা আস্তে আস্তে করলাম। এবং সব থেকে যেটা বড় কথা, আমি একসময় আমি প্রাইমারি টিচার ছিলাম, কিন্তু আমি ওই আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে তারপরে লাইন আর কোন রকমে মনে করতে পারছি না, কারণ ছেলে মেয়ে দুটি অসুস্থ আর ঠাকুরের চরণে আসার ঘটনা হচ্ছে। যখন আমাকে ছেলে মেয়ের কাছে যেতে দিচ্ছে না, আমি কি করতাম ঠাকুরের কাছে পড়ে পড়ে কাঁদতাম আর বলতাম ঠাকুর আমি তো আর তো তোমার ফটোগুলোই থাকবে না, আমি তাকে একটু প্রণাম তো করছিলাম, এবারে হয়তো আমি কিছু করতাম, কিন্তু আর কি করে করবো, আমি তো নিজেই পাবো, নিজেই থাকবো কিনা তার তো কোনো ঠিক নেই, তাহলে আমি তোমার সেবা কি করবো? ঠাকুর ঠিক আস্তে আস্তে করে মেয়ে সুস্থ হয়ে গেল, ছেলে সুস্থ হয়ে গেল, মেয়েরা বিয়ের আশীর্বাদ দিলাম, বিয়ে হলো, মেয়ে চাকরি করতো তার চাকরি বাজলো, ছেলে চাকরি করতো তার চাকরি বাজলো, ছেলের বিয়ের আবার আশীর্বাদ নিয়ে এলাম, এইভাবে আস্তে আস্তে করে এগিয়ে চলেছি। তাহলে আমাদের ঠাকুর আমরা যদি উপলব্ধি করতে পারি, তাকে যদি চলি, তাহলে সমস্ত কিছুই আমাদের কিন্তু মানে সফলতা আসবে। এবং দৈনন্দিন জীবনে ঘটনা এইভাবে আমাদের ঘটেই চলেছে, সেটা আমরা উপলব্ধি করি। তবে যে কাজগুলো করি আমাদের সঠিকভাবে জানতে হবে যে ঠাকুর কি বলতে চেয়েছেন। আমরা সঠিকটা না জেনে কি করি না উল্টো পথে ধেয়ে যাই, তখন সেটা হয়তো কারো বললো যে আমরা তো ঠাকুরের দীক্ষা নিয়েছি, তাহলে আমাদের এই বিপদ বিপদ আসছে কেন, আমাদের এই রোগ জ্বালা আসছে কেন, আমাদের এই অসুখ বিসুখ আসছে কেন? সেগুলো তো আসবেই। আমাদের তো মানে আমাদের জীবনে এগুলো তো নিত্য নৈমিত্য ঘটনা, কিন্তু ঠাকুর ধরে আমরা কিন্তু খুব ভালো আছি। আর তারপরে ওই যে বললাম যে আমার ওই চন্দ্রকুমার ওর দাম ভাবতো যে এই ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে বিড়বিড়ি করে বকছে, আর এই থেকে যে কবে অ্যাক্সিডেন্ট হবে। যাই হোক মানে এইভাবে সেই ঘটনার থেকে আমি আজকে এইভাবে যাই হোক ঠাকুরের দুটো কথা শুনছি, ঠাকুরের গান কীর্তন এইগুলো যেন মানে বাড়ির মা করে, তো আমি শুনে শুনে আমারও খুব ভালো লাগে। তার সঙ্গে সেই ঠাকুরের কথা বলতে কালকে দেবব্রত সাহেব বলছিলেন, আমি বললাম আমি খুব ব্যস্ততার মধ্যে আছি, তবে আপনি যখন বলছেন সেই ব্যস্ততাও কেটে যাবে, যাই হোক হয়ে যাবে আর কি। তো আমাকে যখন ফোন করছিলেন বললাম হ্যাঁ আমি একটা তো একটু সুভাষকে কবিতার ইয়েটা শুনছি, ওটা খুব একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, ওটা একটু শুনছি, আমি শুনে জয়েন করছি। তো এইভাবে এগিয়ে চলেছি তার সঙ্গে সঙ্গে মানে সমস্ত কাজগুলো। তবে আমাদের একটা জিনিস জানতে হবে যে ঠাকুর যেটা বলতে চেয়েছেন সেটাকে আমাদের একটু মানে
যে কি বলতে চাচ্ছেন সেইভাবে চলতে হবে, না হলে আমরা একশোর বার করবো। ওই যে সেই এক ডাক্তারের কাছে গিয়েছে রোগী, তো বললো যে তার সঙ্গে যে গেছে তাকে বলছে খুব সে নাড়িয়ে খাবে, হ্যাঁ ওষুধটা নাড়িয়ে না বলে খুব সে নাড়িয়ে নাড়িয়ে খাবে। তো ও কি করেছে, সঙ্গে সঙ্গে যে রোগীটাকে নাড়তে শুরু করেছে, যে নেড়ে নাড়িয়ে কাছে বলছে কি তুমি ওষুধটা খেয়ে, বলছে হ্যাঁ, বলছে ওষুধটা নেড়ে খেয়েছিলে, বলছে ওষুধটা নাড়িনি তাকে খুব নেড়েছিলাম, তো তাতে আমার দেখুন না ভালো হয়েছে। হাই বলেছেন কি, ওই ওষুধটা তো আপনার শিশিটা নাড়িয়ে খেতে হতো, কারণ ওষুধটা ওটাতে কি হবে, গুলো হবে, তাতে কাজ হবে। এরকম ভাবে আমরা কিছু কিছু কথা কি করি আমরা বুঝতে পারি না, তো ওইগুলো আমাদের উপলব্ধি করতে হবে, আমাদের জানতে চেষ্টা করতে হবে যে কি আছে এর মধ্যে। আর এই যে ঠাকুরের যে পঞ্চনীতি, এই যে বললাম যজন যজন ইষ্টভীতি সপ্তরী সদাচার, এগুলো যে কত কাজ করে আমরা বারবার উপলব্ধি করছি। দেখা যায় যে বয়স হয়ে গেছে, বয়সের বাড়িতে, কিন্তু আমরা যারা ঠাকুরের লোক, আমরা যারা ঠাকুরের দীক্ষা নিয়েছি, আমরা কিন্তু এইভাবে চলে অনেক কিছুই আমরা আমাদের জীবনে পাচ্ছি, এবং আমরা এইভাবে খুব আনন্দে থাকবো এই আশা করে। তো আমরা যখন এই উপলব্ধি করি তখন আমরা ঠাকুরকে নিয়ে, আমি দেখেছি আমি একবার ওই স্কুটিতে একটা জায়গা যাব, সকালবেলা স্কুটিটা কোনো রকমে স্টার্ট নিচ্ছে না, তো ভাবলাম যে তাই তো স্কুটিটা যেহেতু স্টার্ট নিচ্ছে না, বাড়িতেও নিষেধ করছে না এই বয়সে তুমি স্কুটি ফুটি নিয়ে যাবে না, আর এইসব ঝামেলা তুমি যাবে না, এই বয়স হয়েছে। তো আমি ভাবছি যে তাহলে যাবো না। তারপরে আবার কিছুক্ষণ চেষ্টা করবে, একটি ছেলে এসে বললো ঠিক আছে, আমি স্টার্ট করেছি। স্টার্ট করে দেওয়ার পরে আমি স্কুটিটা নিয়ে বেরিয়ে গেলাম। আর স্কুটিটা নিয়ে যখন বেরিয়ে গেলাম, সেদিন ছিল শুক্রবার, তো স্কুটিটা নিয়ে বেরিয়েছি, যেতে যেতে একটা জায়গায় এমন ঘটনা ঘটলো, সামনে একটা গরুর গাড়ি, আর মানে আমার সামনের দিকে বাঁ দিকে হচ্ছে গরুর গাড়িটা, আর ডান দিক থেকে তিনজন বেগে আসছে মোটর সাইকেলে। তিনজন এমন ভাবে আসছে যে হয় আমাকে তারা মারবে, না হয় আমি মারবো, আর না হলে গরু গাড়িটা ধাক্কা দেবো। তা আমি তো হোপলেস, সঙ্গে সঙ্গে কি করবো, ওইখানে দিলাম ঝেড়ে ব্রেকটা কষে দিলাম, আর ব্রেকটা যেই দিলাম সঙ্গে সঙ্গে গাড়ি আগে দিকে আমি আগে দিকে, মানে এমনই অবস্থা যে মনে হলো যে তাহলে আমি মনে হয় নেই। তখন ওরা ওই যে তিনজন ছিল তারা বলছে কাকু কাকু এরকম করে না জেঠু, এরকম করে আপনি এত জোরে ব্রেক দিলেন কেন, আমরা তো থামিয়ে দিতাম। আমি বলি দেখো আমি তো বুঝতে পারি যে তোমরা থেমে যাবে, আমি তো দেখছি এই অবস্থায় কি করবো। তো বলেন ঠিক আছে, বলে ওরা আমার গাড়িটা তুলে দিল, আমাকে তুলে দিল। তুলে দেওয়ার পরে বলছে দেখুন আপনার লেগেছে, তবে মনে হচ্ছে যে পারবো। বলে আমি গাড়িটা স্টার্ট দিলাম, দেখলাম যে গাড়িটা আস্তে আস্তে স্টার্ট হয়ে গেল। স্টার্ট হওয়ার পরে আমি কিছুটা হাত দশেক যাওয়ার পরে এক দোকানদারকে জিজ্ঞেস করছি ভাই এখানে কোনো ডাক্তার আছে, না বলে ওই তো আমরা 5 হাতের মধ্যে ওই যে ডাক্তার দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমি সেই ডাক্তারের কাছে গেলাম, গিয়ে ডাক্তারবাবু বললেন যে কি হয়েছে, না আমি বললাম এই মাত্র অ্যাক্সিডেন্ট একটা করলাম, যাই হোক আমার এই সব চলে গেছে, আপনি একটু চিকিৎসা বসুন বসুন বসুন, বলে ওষুধ শুনে দিল। দিয়ে বলছে আচ্ছা দেখুন কোথাও না লেগেছে নাকি, আমি বলছি তো ছাতিটা আমার মনে হচ্ছে জোর লেগেছে। তখন বললে ঠিক আছে, বলে একটা ওষুধ স্প্রে করে দিল, অমনি জেল স্প্রে করে দিল। স্প্রে করে দেওয়ার পরে বলি আরে ভেতরটা জ্বলে গেল যে, বলে ওইটাই তো ওষুধ, কারণ এখানে তো বরফ পাওয়া যায় না, যাই হোক আপনি এইটাই ওষুধ, আমি ওই জন্য ওটাকে স্প্রে করলাম, করার পর ওষুধ দিয়ে দিলাম। তো আমি শুক্রবার ছিল, বিকেলবেলা ওই সৎসঙ্গে গেছি মন্দিরে, আমাদের প্রত্যেক মন্দিরে শুক্রবার সাপ্তাহিক সৎসঙ্গ হয়, গেছি। আমি বললাম যে আমার এরকম একটা ঘটনা, ঠাকুর বাঁচিয়ে দিল, আজ আমার মানে মৃত্যু যোগ ছিল। তো ওদিকে বললাম, বললাম বাড়িতে কিন্তু বলবেন না, তাহলে কিন্তু আমাকে আর বাড়ির থেকে বেরোতে দেবে না, আপনারা বলবেন না। যাই হোক আমি ঠাকুরকে জানালাম আর আপনাদেরকে জানালাম। তো গিয়ে 10 দিন 12 দিন বাড়ির মাকেও বলিনি, বাড়ির কাউকে বলিনি যে আমার এরকম একটা ঘটনা ঘটেছে। আমি আস্তে আস্তে বাড়িতে বলে কি একটা কি গন্ধ লাগছে, ওই যে জেলটা নিচ্ছি। আমি বললো না না একটা হাড়ের ব্যথার ওই জেল দিয়েছে ডাক্তারবাবু, আমার একটু হাড়ে মাঝে মাঝে ব্যথা হয়, আমি ওইটার জন্য খেয়ে। তো আর বিশ্বাস করে গেছি। তো এইভাবে কাটতে কাটতে 12 দিন পরে হঠাৎ করে একটি জ্বর হতে, আমি বললাম দেখো এরকম একটা ঘটনা হয়েছে। বলে দেখো তুমি বলো জানো আমার ঠাকুর আছেন, আমি কাউকে না বলে আমি তো ঠাকুরকে জানিয়েছি যে ঠাকুর যা হবে, আমি তো চিকিৎসা করাচ্ছি। তো না না ছেলে বললাম তুমি কলকাতা চলে আসো, এসে তোমাকে ভালো করে ডাক্তার দেখাই, মানে নারী কিছু হবে না, ঠাকুর আছেন। তো আস্তে আস্তে করে দেখা গেল সেটাও ভালো হয়ে গেল। তাহলে এই দেখুন এইভাবে এরকম প্রত্যেকের জীবনে এরকম কিছু ঘটনা ঘটে। আমি যখন হায়দ্রাবাদে ছেলে চিকিৎসা করতে গেলাম, তো আমি মানে কাঁদতাম, আমার হাত থেকে চা পড়ে গেছে, আমি কাঁদতে কাঁদতে মানে হাত ঠক 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 করে কাঁপছে, সেই অবস্থায় সবাই ছুটে এসেছি, ও কাকা কি হলো, ও
দাদা কি হলো, কি হয়েছে বলুন? কি বলে আর কি হবে, দেখুন মেয়ের চিকিৎসা করেছি ব্যাঙ্গালোর থেকে, আর এই তো ছেলেকে হায়দ্রাবাদে নিয়েছি, কি হবে না হবে, আর আমার কি আর ঠিক আছে? বলে আপনারা অত চিন্তা করবেন না, থামুন, বয়স হয়েছে, আর যে ছেলেটিকে আমি নিয়ে গেলাম আমার গাইড হিসাবে, সে একসাথে ছেড়ে দিয়ে বাড়ি যাবে, তাহলে আমরা দুটি প্রাণী আছি, মানে ছেলে আছে আর আমরা বাবা মা আছি। তো সেই অবস্থায় এবার সেই চিন্তা, তখন একটু চিন্তাটা বেশি ছিল। তো বললেন যে ঠিক আছে দাদা, একটা কথা বলছি শুনুন, আপনি আমাদের এই যে এই লজে যে কর্মচারীরা আছে হোটেলে, তা ওনাদের একজনের নাম করুন আর আমাদের মালিককে বলুন যে উনি আমার রিলেটিভ। তা আমি বললাম ঠিক আছে, তাহলে কার নাম? বলে যার নাম। তা আমি বললাম ঠিক আছে, আমাদের রাজনীতির নাম জনার্দনের নাম বলবো। বলে আমি ওই মালিককে বললাম দাদা উনি আমার রিলেটিভ। বলে হ্যাঁ আপনার রিলেটিভ, তাই নাকি? তাহলে খুব ভালো তো। আমি বললাম দেখুন ওনাকে যদি আমার কিছু প্রয়োজন হয় উনি একটু হেল্প করবেন আমাকে, আপনি একটু মাঝে মাঝে ছাড়বেন। বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বলে ওরা 7 জন আমার পাশে দাঁড়িয়ে গেল, সে হায়দ্রাবাদের মতো জায়গায়, মানে 7 জন আমার পাশে দাঁড়ালো, বললো দাদা কোনো চিন্তা নেই, আপনি কি খাবেন না খাবেন, আমার ভাইপোর চিকিৎসা কিভাবে হবে না হবে সমস্ত কিছু আমরা করব, আপনার কোনো চিন্তা নেই, আপনি দিলদার থাকুন, আর যখন যা খাবেন আমরাই ব্যবস্থা করবো। তো সেইভাবে আমরা 7 জন মানুষের সহযোগিতা পেলাম। এটা যদি ঠাকুরের আশীর্বাদ না থাকে, ওরা কিন্তু ওদের কিন্তু ওটা পেশা নয়, ওরা কিন্তু অন্য কাউকে দেখে না, কিন্তু আমার ঠাকুর সেই ব্যবস্থা করে দিলেন। 7 জন আমার পাশে থেকে ছেলেকে পুরোপুরি সুস্থ করে আমি খুব আনন্দে আমি তাদেরকে বললাম, 7 জনকে বললাম যে দেখুন আপনার 500 টাকা করে একটা করে নোট দিচ্ছি। তখন বলে হ্যাঁ আপনার টাকার জন্য ফোন করলে, আমরা আপনাকে ভালোবেসে করেছি। আমি বললাম না না, আপনাদেরকে টাকা দিচ্ছি না, আপনারা আমি এই যে এত আনন্দে যাচ্ছি যে আপনাদের সন্তুষ্ট করার জন্য আপনার একটা ফিক্স দিতাম, কিন্তু আমি তো কাল চলে যাব, আপনারা যে ফিক্স তাহলে আমরা নিচ্ছি। বলে তাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে সেখান থেকে এলাম, এবং সেই যে চিকিৎসা করেছিলাম, এখন আমার ছেলেও খুব সুস্থ, মেয়েও খুব সুস্থ, ছেলের বিয়ে হয়েছে, মেয়ের বিয়ে হয়েছে, ছেলের চাকরি উদ্ধার হয়েছে, মানে থেকেছে, মেয়ের সেও চাকরিতে বহাল আছে, তাদের বিয়ে হয়েছে, এবারে তাদের আবার বাচ্চা কাচ্চা হবে। ঠাকুর আছে বলেই এত আনন্দে আছি। মানুষ কিন্তু আত্মীয় স্বজন সব মুখ ঘুরিয়েছিল, কিন্তু তারা কিন্তু কোনো মানে ভুলেও দেখেনি যে এই মানুষটা কি হবে, বাঁচবো এবার তো মরে যাবে, আর এ তো টাকা চাই। যাই হোক ঠাকুর থাকলে কিন্তু সবকিছু বিপদ উদ্ধারে যায়। এইভাবে আমরা যদি ঠাকুরকে ধরে থাকি, ঠাকুরকে নিয়ে থাকলে সবাই উপলব্ধি করছেন এবং সকলের মঙ্গল বলছে, অপরের মঙ্গলই নিজের মঙ্গলের প্রসূতি। তাহলে আমি সবসময় আমরা চাইবো যে পাশের বাড়ি কি হচ্ছে না, চাচা আমার পরম পূজ্য চাচার্য তাই বলছেন যে টিপি ওয়াসে গিয়ে প্রত্যেক খবর নিন, কে অসুস্থ আছে কিভাবে আছে তাদের খবর নেই। তা সেটাও দেখেছি অভিজ্ঞতা, এক বাড়িতে গেছি, এক মা মানে বিছানায় শয্যাশায়ী, বললে উঠতে পারে না, ইষ্টভীতি করে না, ঠাকুর একেবারে ঝুল ময়লার মধ্যে পড়ে আছে। বলি কি করেছেন আপনি? এটা ঠাকুরের দিয়ে আবার নতুন মানে ঠাকুরের ফটো দিলাম, ফটো দিয়ে বললাম, তার ছেলে বলছে ছেলে আমাকে দেখে না, তার ছেলেকে বললাম ভাই তুমি একটু কাজ করবে, তুমি সকালবেলা ওই মায়ের হাতটা জল দিয়ে তুমি অন্তত ইষ্টভীতি করাও, দেখো তুমি কি হয়। তো 15 দিন পরে যখন দেখছি সেই মা উঠতে পারছেন না, বাসে গঙ্গু হয়ে গেছেন, 15 দিন পরে গিয়ে দিলাম, তিনি বারান্দায় বসে আছেন, বসে আমি হ্যাঁ দেখো ঠাকুরের কি কৃপা, বলেছিলাম মা, বলে হ্যাঁ আমি এখন সুস্থ। এই হচ্ছে ডিপিওয়ার্সে, এইটাই হচ্ছে ডিপিওয়ার, এবং প্রত্যেক মানুষের পাশে থাকা, প্রত্যেকের খোঁজ খবর নেওয়া, এটাই হচ্ছে ঠাকুরের ইচ্ছা। সেই ইচ্ছাটাকে যদি আমরা পূর্ণ করতে পারি, এবং এবারে আমাদের মহকুমা উৎসবটা আমার চন্দ্রকোনা সৎসঙ্গ উপাসনা কেন্দ্রে হবে 25শে জানুয়ারি, তার প্রস্তুতি চলছে, এবং পুরো মহকুমা এই আচার্যদের কাছে যাওয়া হয়েছিল, সেখানে গিয়ে আমরা নিবেদন করে এলাম এবং তার প্রস্তুতি চলছে, সেই কাজেও যুক্ত, এবং এইভাবে ঠাকুরকে নিয়ে চলছি, এইভাবে গান কীর্তন শুনছি এবং নিজেরাও কিছু করার চেষ্টা করছি, এইভাবেই আমরা মানে ঠাকুরকে নিয়ে চলবো। এই বলে সকলকে আমার রাজনৈতিক জয়গুরুদেব এবং ঠাকুরের চরণে সবার মঙ্গল কামনা করি। সকলে ভালো থাকুন, সকলের ভালো থাকাই নিজের ভালো থাকা, অপরের মঙ্গলে নিজের প্রসূতি, এইভাবেই আমরা চলবো, এবং ঠাকুর যা দিয়েছেন আমাকে দিয়েছেন, সকলকে দিয়েছেন, এইভাবেই ঠাকুর আমাদের মাথার উপরে থেকে আমাদের পরিচালিত করবেন, এই কামনা করি ঠাকুরের চরণে, এই প্রার্থনা। এই বলে আমি আমার ইষ্ট আলোচনা এখানে রাখলাম। জয় গুরু।